Okay. Now, hello students. চলো আমাদের সেকেন্ড ক্লাস আমরা স্টার্ট করছি। ঠিক আছে, ইংরেজি সেকেন্ড ক্লাস আমরা স্টার্ট করছি। আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, শেক্সপিয়ার্সের লেখা, তার ইন্ট্রোডাকশানটা আমি দিয়েছিলাম এবং পোয়েমের অনেকটাই ওই ইন্ট্রোডাকশানের মধ্য দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি টেক্সটটা পড়াবো, পোয়েমের টেক্সটটা পড়াবো। চলো আজকে তাহলে আমরা স্টার্ট করি টেক্সটটা দিয়ে। প্রত্যেকে যাদের ইংরেজি টেক্সট বইটা তো আছে সবারই, তোমরা প্রত্যেকে চটপট টেক্সট বইটা নিয়ে বসো। আমি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব, বাংলা মানে বলবো। তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে। আর টেক্সটটা পড়ানোর পর আমি কিছু কোয়েশ্চেনও তোমাদেরকে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন, সেগুলো তোমরা বাড়িতে রেডি করবে, লিখবে খাতায়। তারপরে আমি স্কুল খুললে পরে সেগুলো ক্লাসে চেক করে দেবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি পোয়েমটা। ফার্স্ট লাইন কি বলেছে? ও আচ্ছা, একটা কথা বলছি, এই পোয়েমটা সম্পর্কে ধরো সাবস্টেন্স বলো বা ইনার মিনিং বলো, বা এই পোয়েমটা অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট দ্য পোয়েম, ঠিক আছে, তো সেটা যদি বলে তাহলে সেটা এক কথায় বলতে গেলে কি হবে? দ্য পোয়েম ইজ ডিভোটেড টু ইমর্টালিটি। The poem is devoted to immortality. His friend, though compared to summer's day, is still more beautiful than that. Summer's day is not everlasting, but his friend's fair youth is eternal. ঠিক আছে, বলেছে কি যে এই পোয়েমটা হচ্ছে কিসের উদ্দেশ্যে ডেডিকেট করে লেখা হয়েছে? ইমর্টালিটি, অমরত্ব, এভারলাস্টিং, চিরস্থায়িত্ব। কিসের চিরস্থায়িত্ব? না, বন্ধুর সৌন্দর্যের চিরস্থায়িত্বটা। ওকে, এখানে বন্ধুর সৌন্দর্যকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? যেটা আমরা আগের দিনও পড়েছি বা কবিতার টাইটেলের মধ্য দিয়ে খুব স্পষ্ট, সামার ডের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, তুলনা করতে গিয়ে দেখা যাচ্ছে কি সামার ডে থেকে বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর। একটি সামার ডে থেকে বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর, ঠিক আছে? তাই বন্ধুর সৌন্দর্যকে চিরস্থায়ী করার জন্য, বা বন্ধুর সৌন্দর্যকে কবি কিভাবে চিরস্থায়ী করলেন বা করার চেষ্টা করেছেন, সেটা আমরা টেক্সটের মধ্যে দিয়ে জানব। এবং কেন কোশ্চেন মার্ক বলা হয়েছিল শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে টাইটেলে, সেটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এবং বন্ধুর সৌন্দর্য আর সামার ডের বিউটিনেস, ঠিক আছে, সেটা কি করে তুলনায় আসলো সেটা আমরা এবার দেখব। প্রথম লাইনটা টাইটেল যেটা ছিল সেটা দিয়ে শুরু হচ্ছে কবিতার প্রথম লাইন। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? আমি কি তোমাকে একটি সামার ডের সাথে, গ্রীষ্মকালের একটি দিনের সাথে তুলনা করতে পারি? Thou art more lovely and more temperate. আচ্ছা, তোমাদেরকে এর আগের দিন ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমি বলেছিলাম যে কবিরা কবিতা লেখার সময় কিছু পোয়েটিক টার্ম ইউজ করে। যেমন ধরো এখানে আছে THOU, দাও। দাও কথাটার চলতি ওয়ার্ডটা কি? যেই ওয়ার্ডটা আমাদের সবার কাছে জানা সেটা হলো ইউ, YOU, ইউ। ইউ মানে তুমি। ART, আর্ট। আর্ট মানে এখানে নট ড্রয়িং, আর্ট মিনস ARER, ইউ আর। দাও আর্ট মানে ইউ আর। মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট বলছে যে তোমাকে কি আমি একটি সামার ডের সাথে তুলনা করতে পারি? তুমি তো একটি সামার ডের থেকে অনেক বেশি সুন্দর, মোর লাভলি অ্যান্ড, এবং মোর টেম্পারেট, অনেক বেশি পরিমিত তাপসম্পন্ন তুমি, মানে অনেক বেশি সংযমী, আত্মসংযমী তুমি। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে হচ্ছে ঝোড়ো হাওয়া, ঠিক আছে? ঝোড়ো হাওয়া কি করে?
ঝরিয়ে ফেলে, ঝরিয়ে দেয়। কি ঝরিয়ে দেয়? দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে গাছে গাছে যে নতুন কিশলয়, নতুন ছোট ছোট ফুলের কুঁড়ি জন্মায় বা ফলের কুঁড়ি জন্মায়, সেই যে রাফ উইন্ডসটা, ঠিক আছে, রাফ উইন্ডসটা কী করছে? সেই সমস্ত বার্ডসগুলিকে ঝরিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসা দরকার ছিল মনে, যে সেটা কি, যে ম্যাডাম এখানে কেন মে এই মান্থটার নাম উল্লেখ করা হলো অন্যান্য মান্থকে না করে? তোমাদের ইন্ট্রোডাকশনে আমি আগেই বলেছিলাম, কি বলেছিলাম, যে এটা আমাদের ইন্ডিয়ান কান্ট্রির ক্লাইমেট চিন্তা করলে হবে না, এটা ফরেন কান্ট্রির ক্লাইমেট চিন্তা করে লেখা, যেহেতু কবি একজন ইংরেজি কবি। ওকে, তাহলে কি বলছে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে যে গাছে গাছে নতুন কিশলয়, নতুন ফুলে ফলে আবৃত হয় গাছের ডালপালাগুলি, সেগুলো ঝরে যায়। কে ঝরিয়ে দেয়? রাফ উইন্ডস। তার মানে কি? সামারের যে সৌন্দর্য, ঠিক আছে, সামারের যে সৌন্দর্যায়ন ঘটে, ঠিক আছে, গাছে গাছে নতুন কিশলয় প্রস্ফুটিত হওয়ার মধ্য দিয়ে বা ফুল ফোটার মধ্য দিয়ে, সেগুলো চিরস্থায়িত্ব লাভ করতে পারে না। কেন কি করে পারে না? কারণ রাফ উইন্ডসগুলো সেগুলো কি করছে? ঝরিয়ে ফেলছে রাফ উইন্ডস। এবং অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আর ডেড। HATH, হ্যাথ, হ্যাথ মানে হ্যাজ, HAS, হ্যাজ, ঠিক আছে, বলেছে কি দেখো, অ্যান্ড সামার্স লিজ, LEASE, লিজ, লিজ মানে টাইম, ডিউরেশন, ঠিক আছে, টাইম। বলছে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। বলছে গ্রীষ্মকালটা তো খুব স্বল্পস্থায়ী, খুব স্বল্প সময়ের জন্য এই গ্রীষ্মকালটা, ঠিক আছে। তাহলে প্রথম স্ট্যান্ডে আমরা কি জানলাম? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all too short a date. এই যে চারটা লাইন, এই চারটা লাইনটা আমরা, চারটা লাইনের মানেটা আমরা জানলাম। কি জানলাম? ইন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন্স দ্য পোয়েট এস্টাবলিশেস। এটা আমি তোমাদেরকে কিন্তু আগের দিন বলেছিলাম এই কথাগুলো। তোমরা লিখেছো কি না খাতায় আমি জানি না, অবশ্যই লিখবে। In the first quatrains, the poet establishes a simile and probably the young man's superiority. এখানে তাহলে সিমিলিটা কি? তুলনামূলক উপমা কার সাথে কার করা হচ্ছে? সামার ডের সাথে পোয়েটের সৌন্দর্যের তুলনা করা হচ্ছে, এবং অবশ্যম্ভাবী হিসাবেই সেখানে দেখানো হচ্ছে কি, যে পোয়েটের সৌন্দর্য, পোয়েটের বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর একটি সামারের সৌন্দর্য থেকে। সেকেন্ড স্ট্যান্ডায় আসি। Sometime to hot the eye of heaven shines. Eye of heaven মানে কি? Eye of heaven, স্বর্গের চোখ, heaven means স্বর্গ, shines মানে কিরণ দেয়। তাহলে eye of heaven মানেটা কি? Eye of heaven মানে the sun. Sometimes too hot the eye of heaven shines. বলছে কখনো কখনো প্রচণ্ড প্রখরভাবে সূর্য কিরণ দেয়। জানি আমরা গরমকালে প্রচণ্ড প্রখরভাবে সূর্যের কিরণ থাকে, তার ফলে কী হয়? প্রচণ্ড গরম লাগে আমাদের। অ্যান্ড অফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড। আবার কখনো কখনো যেমন সূর্যকে দেখা যায় প্রচণ্ড প্রখরভাবে কিরণ দিতে, আবার কখনো কখনো একইভাবে কি হচ্ছে, সূর্যের যে সেই গোলাপি আভা, সেই সুন্দর সোনালি রং, সোনালি আভা, ঠিক আছে, সেই সোনালি কালারটা কি হচ্ছে? ডিমড হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি করে? যখন সেটা একখণ্ড মেঘ যদি সূর্যকে আবৃত করে, তখন তাহলে কি হচ্ছে? সূর্যের সেই সোনালি কিরণ, সূর্যের সেই সোনালি আভা, সেটা কি হচ্ছে? ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে। তার মানে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা কি, সামারটের সৌন্দর্য সূর্য হলে হবে কি, কখনো কখনো সূর্যেরও সোনালি আভাটা, সূর্যেরও সোনালি কিরণটি ঢাকা পড়ে যায় কিসের মধ্য দিয়ে? মেঘের মধ্য দিয়ে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এভরি ফেয়ার, এখানে দেখো দুটো ফেয়ার, ফেয়ার ওয়ার্ডটা বানান কিন্তু একই, কিন্তু দুটো জায়গায় দুভাবে ইউজ হয়েছে, মানে কিন্তু আলাদা হবে, ঠিক আছে। অ্যান্ড এভরি ফেয়ার, প্রথম ফেয়ারটার মানে হচ্ছে বিউটিফুল থিংস, প্রথম ফেয়ারটির মানে হলো বিউটিফুল থিংস, পরের ফেয়ারটির মানে হলো সেই বিউটিফুল থিংসগুলির সৌন্দর্য,
বস্তুর সৌন্দর্য। বলছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্যই একসময় নিঃশেষ হয়ে যায়, ডিক্লাইন্স ধ্বংসপ্রাপ্ত হয়। কিসের দ্বারা? বাই চান্স, কোনো অঘটন ঘটে গেলে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, অর বাই নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, বা প্রকৃতির পরিবর্তনশীলতার সাথে সাথে সেই সৌন্দর্য ফিকে হয়ে যায়। যেমন তোমাদের এর আগের দিন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা 20 বছর বয়সী একটি ছেলে বা মেয়ে আর 60 ইয়ার্স 60 বছর বয়সী একজন মহিলা বা পুরুষের সৌন্দর্যের পার্থক্য আছে। তার মানে কি? সেখানে 40 ইয়ার্স অফ স্প্যান অফ টাইম চেঞ্জড এভরিথিং। মাঝখানে যে 40টা বছর সময় কেটে যায়, সেই 40টা বছর সময় কি হচ্ছে? ফিজিক্যালি মেন্টালি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সৌন্দর্যের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে? সময়ের সাথে সাথে সব কিছুর চেঞ্জ হয়, সময়ের পরিবর্তনশীলতার সাথে সাথে, অথবা বাই চান্স, যেমন ধরো কোনো অঘটন ঘটে গেলে, আর রাস্তায় চলতে ফিরতে যদি আমাদের কারোর কিছু হয়, যদি আমাদের ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার ফলে আমাদের কোনো ফিজিক্যালি কিছু এফেক্টেড হয়, সেক্ষেত্রে কী হবে? কিছু একটা চেঞ্জ আসবে। তাই বলেছে সব যে কোনো সুন্দর জিনিসের সৌন্দর্যই চেঞ্জ হয় বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্সের দ্বারা, কিছু দুর্ঘটনা বা অঘটন ঘটে যায় যদি তার দ্বারা, নতুবা কিসের দ্বারা? প্রকৃতির পরিবর্তনশীলতা, যেটা আমাদের নিয়ম, প্রাকৃতিক নিয়ম অনুসারে আমাদের এই পরিবর্তনটা আসবেই প্রত্যেকের জীবনে, সেই নিয়মের মধ্যে বাধা ধরা, সেই নিয়মের মধ্যেই হয়তোবা আমাদের সেই চেঞ্জগুলো আসবে, বা প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাটা বুঝলে? তাহলে আমি আরেকবার পড়ছি, শোনো। Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. তাহলে আগের দিন যেটা আমি সেকেন্ড কোয়াট্রেইনে বলেছিলাম, এখানে কি বলেছে চলো একবার দেখে নিই। ইন দ্য সেকেন্ড কোয়াট্রেইন, এটা লিখবে, ইন দ্য সেকেন্ড কোয়াট্রেইন দ্য পোয়েট কনসিডার্স দ্য চেঞ্জিং ফেস অফ সামার। সেকেন্ড কোয়াট্রেইনে তাহলে কবি কি দেখাচ্ছেন? সামারের কিছু পরিবর্তন হচ্ছে, সেটা কবি দেখাচ্ছেন। এবার থার্ড কোয়াট্রেইন, থার্ড স্ট্যান্ডে আমরা কি পড়ব? বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, THY, দাই মানে ইয়োর, YOUR, ইয়োর, তোমার চিরস্থায়ী যে গ্রীষ্ম, সেটা কখনো ফেড হবে না, সেটা কখনো ফ্যাকাশে হয়ে যাবে না। সেটা কার চিরস্থায়ী গ্রীষ্মটা? কার? সেটা না বন্ধুর। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, বলছে যে যেই সৌন্দর্যের অধিকারী তুমি, সেই সৌন্দর্য তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যেটা কিনা আমাদের প্রকৃতিতে কিন্তু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, বা কোনো বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, আমরা একটু আগেই পড়লাম সেকেন্ড কোয়াট্রেইনে। কিন্তু বলছে, কবি বলেছেন যে বন্ধুর সৌন্দর্য কখনোই চেঞ্জ হবে না। কেন? কারণ বন্ধু যে সৌন্দর্যের অধিকারী, সেই সৌন্দর্য বন্ধুর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এমনকি নট শ্যাল ডেথ ড্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এমনকি মৃত্যুও তার কবরে, তার স্থানে তোমার সৌন্দর্যকে কেড়ে শেষ করে দিতে পারবে না। যেটা আমাদের কি হয়? মৃত্যুর সাথে সাথে সব কিছু নিঃশেষ হয়ে যায়, সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। ঠিক আছে, কবি বলেছেন কি, তোমার সেই সৌন্দর্য এমনকি মৃত্যুও কেড়ে নিতে পারবে না। when in eternal life, তাহলে কি করে পারবে না? সব কিছু চেঞ্জ হচ্ছে, বন্ধুও তো একজন ব্যক্তি সত্তাই, একজন জীব। আমাদের যদি চেঞ্জ হয় বিভিন্নভাবে, তাহলে কবির বন্ধুর সৌন্দর্য কেন চেঞ্জ হবে না? সময় তাহলে তার সৌন্দর্য কেন পরিবর্তন করতে পারবে না? কিভাবে পরিবর্তন করতে পারবে না? এইভাবে। কিভাবে? when in eternal lines to time thou growest, যখন সময়ের সাথে সাথে চিরস্থায়ী আমার এই কবিতার লাইনগুলির মধ্য দিয়ে তুমি দিনে দিনে বেড়ে উঠবে, দিনে দিনে তোমার সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হবে। এইভাবে চলতে থাকবে, দিনকে দিন তোমার সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হবে। কখনোই সময় বা কোনো অঘটন বা এমনকি মৃত্যুও
তোমার সেই সৌন্দর্য কেড়ে নিতে পারবে না, কারণ আমার কবিতার লাইনের মধ্য দিয়ে তুমি চিরস্থায়ী চিরজীবন লাভ করবে তোমার সৌন্দর্য। সেটা কি করে লাভ করবে? কবিতার লাইনে লিখলেই হয়ে গেল? চিরস্থায়িত্ব লাভ করবে কি করে? লাস্ট কনক্লুডিং কাপলেটসে কবি সেটার এক্সপ্লেন করেছে। কি বলেছে দেখো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ নিঃশ্বাস নেবে, আর আইস ক্যান সি, এই চোখ দুটো দিয়ে আমরা সব কিছু দেখতে পাবো, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত আমার এই কবিতাও বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আর এই কবিতাই তোমাকে বারবার প্রাণবন্ত করে তুলবে। তাহলে এই দুটো লাইন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কেমন দেখো, বলেছে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন পর্যন্ত মানুষ চোখ দিয়ে দেখতে পাবে, তার মানে কি? নিঃশ্বাস নিলে আমি জীবিত, চোখ দিয়ে দেখতে পেলে আমি তাহলে কবিতাটি পড়তে পারছি, কবিতাটি পড়তে পারছি মানে কি? বারবার শেক্সপিয়ারের কথা উঠে আসছে, তার সাথে সাথে তার বন্ধুর কথা উঠে আসছে, তার মধ্য দিয়ে বন্ধুর সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। এই কবিতাটা যতবার আমরা পাঠকেরা পাঠ করব, ততবার বন্ধুর কথা আমরা জানবো, তার সৌন্দর্যের কথা জানবো, আর সেইভাবেই বারবার আমাদের পাঠ করার মধ্য দিয়েই বারবার কবিতাটির মধ্য দিয়ে বন্ধুর সৌন্দর্যটি আবার বারবার নতুনত্ব লাভ করবে, প্রাণবন্ত হয়ে উঠবে। এইভাবেই বন্ধুর সৌন্দর্যকে কবি তার কবিতার মধ্য দিয়ে, পোয়েটিক লাইন্সের মধ্য দিয়ে ইটার্নাল করে তুলেছেন। ঠিক আছে, এভারলাস্টিং অফ হিজ ফ্রেন্ডস বিউটি, এভাবেই হয়েছে। তাহলে আমার মনে হয়, আশা করি বুঝতে পেরেছো তোমরা। কবিতাটা খুব ধীরেই আমি পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। তোমরা পড়বে ভালো করে টেক্সটটা, তারপরে যদি কোথাও সমস্যা হয়, প্রবলেম হয়, আমাকে বলবে। আর আমি দেখছি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, গুড নাইট।